বাম আমলে পুজোটাকে প্রমোট করেনি, তখন কিন্তু পুজো হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে যে বলছে না পুজোটাকে প্রমোট করেছে, কথাটা ঠিক না। হ্যাঁ, বলতে পারো একটু প্রভাকাণ্ডাটা এখনকার সরকার করেছে। ভাঁড়ের প্যান্ডেল যখন হয়েছিল তখনও ভিড় হয়েছে, সে পুজো কিন্তু বন্ধ হয়নি। আমার 2015 সালে দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ হয়েছে। ওই ঠাকুরটা তৈরি করতে আমার 6 মাস সময় লেগেছে। তখন তো প্রশাসন জানতো একটা বড় জিনিস হচ্ছে। কলকাতার মেয়র ছিল, বাংলার গৌরব, সেও ছিল। উদ্বোধন তো হয়েছে। আমাদের কলকাতা পুলিশের কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ, উনি নিজে মেট্রো করে এসে ওই পুজো স্টপ করিয়েছে। সেই দিনটা ছিল আমার জীবনে সবচেয়ে দুঃখময়। আমি শিল্পী, সবসময় চ্যালেঞ্জ করেই কাজ। আমি রাজনীতি করি না, আমার যাকে ভালো লাগে সেটা আমার ব্যক্তিগত। আমি সন্তোষ মিত্র স্যারের ঠাকুর করছি বলে করতেই পারি। ইউনেস্কো স্বীকৃতি যেটা পেয়েছে, সেই যে বই, সেই বইতেও কিন্তু এই মিন্টু পালের নাম আছে। এখন এই যে পুরস্কারের ব্যাপার, যে শারদ সম্মানগুলো দেওয়া হয়, বেশিরভাগ থিমের ঠাকুরের শারদ সম্মান দেয়। কেন কোম্পানিগুলো দেখছি যে তাদের জিনিসগুলো এখানে ইউজ হচ্ছে। যে কোনো একটা রং কোম্পানি একটা শারদ সম্মান দেয়, সাজানো ঠাকুরে তারা কম দেয়। আজকে কুমারটুলি হচ্ছে জানবে প্রতিমা শিল্পের একটা আঁতুড়ঘর। আমি শুধু ওই পুজোর সময় আসলাম, দেখলাম যে শিল্পীরা জলে ভিজছে, প্লাস্টিক ছিঁড়ে ঠাকুর ভিজে যাচ্ছে, টিনের চাল, এটা প্রতিবার ঘটনা। কিন্তু এর পরিবেশ স্ট্রাকচারটাকে বদলানো কথা কেউ ভাবে। একজন মন্ত্রী ভেবেছিলেন, তার নাম বলছি না, যেই আমলেই আর বলার অসুবিধে নেই। বুদ্ধবাবু একসময় চেয়েছিলেন কুমারটুলি ডেভেলপ করার জন্য, আমার সাথে কথা হয়েছে না, উনি তখন 35 কোটি টাকা সেন্ট্রাল থেকে স্যাংশন করে এনেছে। কিন্তু সেই কুমারটুলি ডেভেলপ, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি, যতদিন বাঁচবো যেন কাজ করতে করতেই যেতে পারি। নমস্কার। আজকে আমরা রয়েছি কুমোরটুলির মাটিতে এবং মিন্টুদার স্টুডিওতে। মিন্টুদা নিয়ে জানার আগে কিছু জিনিস আমি বলে দিই আপনাদেরকে। মিন্টুদা এমন একজন আর্টিস্ট যিনি সাবেকি কুমোরটুলি যেরকম আপনারা ঠাকুর দেখেছেন, প্রতিমা দেখেছেন, সেই প্রতিমা তো উনি দীর্ঘদিন ধরে করে আসছেন, জেনারেশন পর জেনারেশন। উনি 3rd জেনারেশন। এই কাজ করার সাথে, সাথে অন্যান্যরা যেমন সাবেকি প্রতিমাতেই আটকে থাকে, মিন্টুদা কিন্তু সেরকম একদমই নয়। অনেক ট্রেন্ডে থাকে। যারা থিম আর্টিস্ট রয়েছে তাদেরকে কম্পিটিশন তো চরমভাবে দেয়। এমন একটা ঘটনা হয়েছিল 2015 তে। আপনারা জানেন ভালো করে যে যখন সবথেকে বড় দুর্গা প্রতিমা করেছিল, সেই দুর্গা প্রতিমাও কিন্তু মিন্টুদার হাতে বানানো দেশপ্রিয় পার্কের। এরকম চ্যালেঞ্জ যেকোনো ধরনের যখন ফার্স্ট ফাইবারের মূর্তি বানানো হয় যেটা বিদেশে পাড়ি দেয়, সেই ফাইবার যে মাথার আইডিয়া এবং কিভাবে যাবে বিদেশের মাটিতে ফাইবার নিয়ে, সেটাও আইডিয়া অনেকটাই মিন্টুদার হাত ধরেই। তো আমরা সরাসরি মিন্টুদার কাছে যাব এবং পুরো জার্নি, অনেক অজানা কথাবার্তা আছে। সেই অজানা এবং মজার কথাবার্তাও আমরা মিন্টুদার কাছ থেকে সরাসরি জানবো। নমস্কার মিন্টুদা। নমস্কার। দ্য ডিজাইন পডকাস্ট স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আপনার এই যে স্টুডিও রয়েছে, এই স্টুডিওতে এই মুহূর্তের কাজের কি অবস্থা রয়েছে? প্রেশার কতটা? বিশাল ভালোই আছে। কেন এখন মা দুর্গার এই আঙুলের কাজ হচ্ছে, আঙুল হয়ে গেলে এরপরে রঙের কাজ হবে, আর তারপরে ওয়েদার একটা আমাদের অসুরের ভূমিকা পালন করছে এখন। তো সব কিছু মিলিয়ে কাজের একটু চাপ আছে। আমরা সঠিক টাইমে আবার প্যান্ডেলে পৌঁছেও দিতে হবে মহালয়ার আগে। সেইভাবে কাজ পুরোদমে চলছে। আমরা জানার চেষ্টা করব যে আপনি যখন প্রথম এই এই ফাইবারের যে মূর্তিগুলো চালু যখন আপনি বিদেশে পাঠান, ফার্স্ট মাথায় আইডিয়া কি করে এলো যে ফাইবারের মূর্তিতে এবার আমাকে ধরতে হবে? আর কেনই বা এটা ভাবলেন? বিদেশে যেসব প্রবাসী বাঙালি থাকে, আগে ঠাকুর যেত পেপার পাল্পের, মাটির, এগুলো একটু ভেঙে যাওয়ার ভয় থাকতো। তো 2000 সালে প্রথম ফাইবার গ্লাসের দুর্গা আমি কার্ডিফ পাঠিয়েছিলাম, ইউকে। তো এখানে ডাক্তার ঘোষ একজন ছিলেন, উনি বেহালায় থাকতেন, আমার কাছে এসেছিল। সেই সময় বললো আমরা এরকম ঠাকুর নিয়ে যেতে চাই, এরকম একটু শক্তপোক্ত কিভাবে করা যায়। তখন সবে 92 সাল থেকে আমি ফাইবারের কাজটা শুরু করি। তখন আমার মাথায় আইডিয়া এলো, যদি আমরা ফাইবারের দুর্গা প্রতিমা বানিয়ে বিদেশে পাঠাতে পারি, এটা ভাঙার একটা ভয় থাকবে না, খুব লাইট হালকা হবে। সেই প্রথম আমি কুমারটুলি থেকে ফাইবার গ্লাসের দুর্গা কার্ডিফ পাঠিয়েছিলাম। তারপর কিন্তু আজ বর্তমানে সেই সারা ফেলেছে ভালোভাবে, যে ফাইবারের দুর্গা
90 মানে 9% বলতে গেলে এখন ফাইবার গ্লাসের দুর্গা সারা পৃথিবী জুড়ে কিন্তু পূজিত হচ্ছে। আজকে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর প্রবাসে যেভাবে দুর্গা পুজো বেড়েছে, শুধু প্রবাসী বাঙালি কেন, প্রবাসী ভারতীয় থাকে, বাংলাদেশিরা থাকে। আমি তো এখন প্রতি বছরেই মোটামুটি 18, 20, 22টা করে দুর্গা প্রতিমা, কালী, লক্ষ্মী, সরস্বতী মিলিয়ে প্রায় 28-30টা করে প্রতিমা আমি বাইরে পাঠাচ্ছি। এই অর্ডারগুলো আসছে, পুজো বাড়ছে। কারণ নিউ ইয়র্কে ও যেমন পুজো দেখে তো ফ্লোরিডার কোনো প্রবাসী এসে দেখলো, তারা তখন বললো আমরাও একটা পুজো করবো। এইভাবে কিন্তু আস্তে আস্তে কানাডা, জার্মান থেকে আরম্ভ করে এমনকি মুসলিম কান্ট্রি যেখানে শারজাতে কোনোদিন আইডল পূজা হতো না, সেখানেও কিন্তু গত 2-1 বছর ধরে পুজো হচ্ছে। সেখানে ওরা হোটেল ভাড়া করে পুজো করছে। দুবাইতে আমি নিজেও গেছি, সেখানে মাকে সাজিয়ে এসেছি। সিঙ্গাপুরে গেছি। তো এটা ভালো লাগে যে আজকে মা কিন্তু সারা পৃথিবী জুড়ে পূজিত। তো ফাইবার গ্লাসের প্রতিমার পাঠানোর পর থেকে কিন্তু আস্তে আস্তে কাজের পরিধি বেড়েছে এবং প্রতি বছরই অর্ডার আসে, খুব ভালোই অর্ডার আছে। তো এইভাবে চলছে। এরপরে আস্তে আস্তে এখনো 2-3টে বাকি আছে, যাবে, দুবাই যাবে। তো আমেরিকারগুলো সব চলে গেছে, কানাডা, ক্যালগেরিতে গেছে, বার্লিনে গেছে, তারপরে পোল্যান্ড, ইটালি, সব জায়গাতে কিন্তু আমাদের প্রবাসী বাঙালি যারা আছে যে মায়ের পুজো হচ্ছে। তো এটা ধরুন এই বছর গেল, সেই কাস্টমারই কি আবার এই বছর নতুন করে বানাচ্ছে না পুরোনোটাকেই তারা পুজো করছে? যারা ফাইবারের ঠাকুর নিয়ে যায় তারা মোটামুটি ধরো 2 বছর 3 বছর রাখে, তারপর সেটা ডেমোলিশ করে আবার নতুন করে। অলরেডি ইউএসএ থেকে আর একটা অর্ডার এসে গেছে নেক্সট ইয়ারের জন্য। হ্যাঁ, তারা মানে এই নামে তারা এখানে আসে এই সময়, তো তারা অর্ডার দিয়ে যায়। আমরা এটা নেক্সট ইয়ারে এই এপ্রিল মে মাসে সেই ঠাকুর তৈরি করে ফটো পাঠিয়ে দিয়েছি। সেগুলো রেডি হয়ে গেলে আবার ফটো পাঠিয়ে দিই। এখন এই আধুনিক যুগে এই হোয়াটসঅ্যাপ, তারপরে অনলাইনের মাধ্যমে তারা ঘরে বসে ছবি দেখতে পাচ্ছে, আমরাও তাদেরকে ছবিটা দেখাতে পারি, মানে ওর প্রসেসের প্রসেসের ছবি কতটা হলো। কতটা হলো। এবং তারা পুজোর সময় এই 4-5 দিন খুব আনন্দ উপভোগ করে ভালো। এবং ওখানকার মিডিয়াতেও এ তো গত 1 সপ্তাহ আগে আমার ছবি দেওয়া ঠাকুরের প্যারিসে ছবিও বেরিয়েছে, আমাকে এক রিপোর্টার দেখালো। তো এগুলো ভালো লাগে যে আজকে মা দুর্গা সারা পৃথিবী জুড়ে পূজিত হয়। আপনার এই যখন মূর্তিগুলো যায়, এগুলো যায় কিসে? কিভাবে ওখানে পৌঁছায়? এগুলো আমরা জাহাজে পাঠাই। কেন, ফ্লাইটে 5 ফুটের বেশি বক্স তৈরি করা যায়। মানে এই বক্সগুলোর কথা বলছেন? হ্যাঁ, এগুলো ছোট বক্স, যেমন এটা ফ্লাইটে যাবে, ও 5 ফুটের বেশি বানানো যাবে। ওখানে অ্যালাউ হবে না, ফ্লাইটে নিতে পারবে না। কিন্তু আমরা যে ঠাকুরগুলো পাঠাই সেগুলো ধরে নাও ওই চালচিত্র দিয়ে 8 ফুট 9 ফুট হয়, দুর্গা ঠাকুরের হাইট 6 ফুট। তো সেই বড় বাক্স হওয়ার ফলে 6.5 ফুট 7 ফুট বাক্স, সেগুলো কিন্তু জাহাজে যায়। এবং জাহাজে ধরো আমেরিকা যেতে প্রায় ওরা 3 মাস সময় নেয়। তারপর যেগুলো ছোটখাটো ঠাকুর কেউ এয়ারেও নিয়ে যাচ্ছে, কেউ জাহাজেও নিয়ে যাচ্ছে। আমি বিশেষ করে একটা বিষয় জানতে চাইছি, আপনার কাছ থেকে জানার খুব ইচ্ছা অনেকদিন ধরে রয়েছে। আমি ওই স্মৃতির সময় আমি ছিলাম 2015 সাল যখন দেশপ্রিয় পার্কের পুজোটা হয়, তখন আমরা দেখছি সব থেকে বড় দুর্গা, এবং আমি ওই মেট্রোতেও ছিলাম যে সময় বলল যে এই পুজো বন্ধ হয়ে গেল, এবার আপনারা রিটার্ন করুন। সেই সময় মেট্রোতে কমিশনার, আমাদের কলকাতা পুলিশের কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ ছিলেন। উনি এত ভিড়, মানে গাড়ি একটুও নড়ছিল না, উনি নিজে মেট্রো করে এসে ওই পুজো স্টপ করিয়ে দেন। এটা আমার মনে আছে। আর সেই দিনটা ছিল আমার জীবনে সবচেয়ে দুঃখময়। সেটা আপনার নয়, মানে গোটা পশ্চিমবঙ্গের বা গোটা দেখো, আমি সৃষ্টি তাকিয়েছিল। করেছি তো, সৃষ্টিটা মানুষ যদি দেখতে না পায়, সেটা আমার কাছে একটা খারাপ লাগে। কিভাবে দেশপ্রিয় পার্ক আপনাকে এই অফারটা দিল? মানে আর আপনি এতটা চ্যালেঞ্জ চট করে নিয়ে ফেললেন কি করে? দেখো, 2011 সালে সল্টলেক এফডি ব্লকে আমি 62 ফুটের দুর্গা মূর্তি বানিয়েছিলাম ফাইবারে, সেবারও খুব সাড়া ফেলেছিল। তারপরে ওইটা দেখেই একটা সিমেন্ট কোম্পানি, তারা খুব মানে আগ্রহী প্রকাশ করলো যে আমরা একটা সৃষ্টি করতে, তাদের প্রচারটার জন্য মতো করেছে। তো সেই সিমেন্ট কোম্পানির সঙ্গে আমার চুক্তি হয় এবং তারা কলকাতার উত্তর দক্ষিণ মিলিয়ে 2টো বড় বড় পার্ক তারা দেখেছে, আমাকেও জিজ্ঞেস করেছিল। একটা হচ্ছে টালা পার্ক,
আর একটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। কেন দেশপ্রিয় পার্ক যে একটা সেন্টার পয়েন্ট, তার চারদিকে একটা রোড আছে, ওইখানে বড় করলে পাবলিকের কোনো অসুবিধা হবে না। আজকে ওই ঠাকুরটা তৈরি করতে আমার 6 মাস সময় লেগেছে। 30 জন কারিগর মিলে আমরা তৈরি করেছি এবং মাঠেতে আমরা 3 মাস আগে ওটাকে অ্যাসেম্বল করি। তার আগে আমার স্টুডিওতে মুখের আকৃতি, হাতের আকৃতি তৈরি করি এবং ওখানে গিয়ে অ্যাসেম্বল করতে হচ্ছে 3 মাস আগে। তখন তো প্রশাসন জানতো যে একটা বড় জিনিস হচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণ অনেক কিছু হতে পারে, সে বিতর্কে আমি যেতে চাই না। হয়তো বেশি ভিড় হয়েছে এই জন্য। পুলিশ ভেরিফিকেশন করেছে 2 মাস ধরে, তারা এসে দেখছে বিশাল বড় একটা স্ট্রাকচার হচ্ছে। নিশ্চয়, নাহলে দুর্গা ঠাকুরটা উদ্বোধন কি করে হবে? কলকাতার মেয়র ছিল, আমাদের ক্রিকেটার বাংলার গৌরব সেও ছিল, অনেকেই ছিল। তো উদ্বোধন তো হয়েছে, উদ্বোধনের একদিন বাদে এটাকে বন্ধ করে দেয়। সেটা বিভিন্ন কারণ হতে পারে, সেটা আমি এখন বিশ্বাস করতে পারছি না। আপনাকে কোনো রকম বিতর্কে যাওয়ার দরকার নেই, কিন্তু আমি দুটো অপশন দিতে পারি আপনাকে, শুধু জানার জন্য। দর্শকদের প্রচুর কমেন্টের মধ্যে রয়েছে সেটা, যে প্রশাসনিক না ক্লাবের ভিড়কে ভয় পেয়ে গেছিল। দেখো, দুটো প্রশ্নের মধ্যে হয়তো প্রশাসন ভয় পেয়েছিল যে এত ভিড় হচ্ছে আর একটা অঘটন ঘটতে পারে, কিন্তু একটা অপপ্রচার তখন হয়েছিল যে এরকম অঘটন ঘটেছে, অনেকে পদপিষ্ট হয়েছে, কিছুই ঘটেনি। এবার সেটা প্রশাসন হয়তো তারা সামলাতে পারেনি বলেই হয়তো, বা আগামী দিনে হয়তো সামলাতে পারবে না, সেই কারণেই হয়তো বন্ধ রেখেছিল। আবার কোনো একটা পার্ক বা কোনো একটা পুজো মণ্ডপ যদি আপনাকে সেই একই 100 ফুটের বা তার থেকে বড় কিছু চ্যালেঞ্জিং কাজ দেয়, তাহলে যেটা প্রবলেম হয়েছিল, যেটা আপনার দেখাতে পারেননি, সেটা কি আপনার কাছে এখন অপশন আছে যে হ্যাঁ, এবার এবার যদি আমার ওই সেম কাজ আছে, পাবলিককে দেখিয়েই ছাড়বো? শোনো, আমি শিল্পী, সবসময় চ্যালেঞ্জ করেই কাজ করি। ওই বড় দুর্গা করার পরও কিন্তু আমি বুদ্ধগয়াতে 100 ফুটের স্বয়ং বুদ্ধ বানিয়ে, বাদাঘাটেই দেখবে পঞ্চমুখী শিব আছে 70 ফুটে। বড় কাজ করতে আমার ভালো লাগে। একটা সৃষ্টি যখন বড়, ছোট, মাঝারি সব রকম কাজ হয়। আমি ফাইবারের কাজ শিখেছি, আমি একজন জাত শিল্পী। কেন, আজকে কুমারটুলি হচ্ছে জানবে প্রতিমা শিল্পের একটা আঁতুড়ঘর। এখানে আমার জন্ম, কর্ম, সব কিছু। আমার বাবা দাদুরা হয়তো আমাদের নদিয়ায় বাড়ি, সেখানে জন্মগ্রহণ করেছে, স্বাধীনতার আগে এখানে এসেছে, কিন্তু আমার জন্ম এখানে। সেই মৃৎশিল্প বলো, প্রতিমা শিল্পের বলো, কিন্তু আঁতুড়ঘর এই কুমারটুলি। কুমারটুলিতে বহু শিল্পী এসছে, বহু শিল্পী এখান থেকে তৈরি হয়েছে, এখান থেকে কাজ নিয়ে গেছে। অনেকে হয়তো তারা মনে রাখে, অনেকে মনে রাখে। আমি তো এখানে জন্মেছি এবং আমার কর্মস্থান হচ্ছে, সেই জন্য এই মাটি আগলেই পড়ে থাকি। আমি বিদেশেও যাই, কিন্তু কুমারটুলির নাম নিই না। আজকে বিদেশে যত প্রতিমা যাচ্ছে, ওখানে কিন্তু বড় বড় অক্ষরে কলকাতা কুমারটুলি লেখা। কলকাতা কুমারটুলি আজকে কিন্তু মানে বিশ্বের দরবারে কিন্তু একটা নাম, হেরিটেজ। কুমারটুলি এখন হয়তো হয়নি, কিন্তু ইউনেস্কো স্বীকৃতি যেটা পেয়েছে, সেই যে বই, সেই বইতেও কিন্তু এই মিন্টু পালের নাম আছে। সেখানেও আমার সৃষ্টির কিছু ছোঁয়া আছে এবং কুমারটুলিরও নাম আছে। এটাই আমরা গর্ব করি যে আমি কুমারটুলিতে জন্মেছি। কুমারটুলি, আমরা যখন অন্য স্টেটে যাই, যখনই কুমারটুলি শিল্পীর নাম করে, তারা এত সুন্দর সম্মান জানায়, মানে ভাই বাবা শিল্পী কুমারটুলি, এইটা শুনতে হয়। না, আমাদের যেমন বিমল কুণ্ডু দা ছিলেন, বিমল কুণ্ডু দাও কিন্তু নিজে বলেছেন যে কুমারটুলি থেকেই আমি বড় হয়েছি, ওদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। সনাতন দা ইন্টারভিউ হয়েছিল। হ্যাঁ, সনাতনের তো জন্ম এখানেই, ছোট থেকে এখানেই। এই যে বললাম তো, যারা দেখো কুমারটুলিকে ভালোবাসে, তারা অবশ্যই কুমারটুলি ছাড়া কিছু ভাববে না। ওরা হয়তো অন্য জায়গায় স্টুডিও করেছে, আমার এখানে নিজস্ব স্টুডিও আমি করতে পেরেছি। আশা করি যতদিন বাঁচবো এই মায়ের মূর্তি সৃষ্টি করে যাব, যতদিন পারবো। বিদেশেও যতদিন পারবো পাঠাবো। আর চ্যালেঞ্জের কথা যখন তুমি বলছো, আমার কাছে যত বড়ই কাজ আসুক, আমি না কোনোদিন বলি না। সৃষ্টি আমি করব। এবার সেখানে পুজো উদ্যোক্তারা কিভাবে পারমিশন করবে, কিভাবে প্রশাসনিক ব্যাপারগুলো, সেটা তাদের ব্যাপার। কলকাতার একটা বিতর্কিত বড় পুজো আছে, কথার কথা বলে, সন্তোষ মিত্র।
আমি কিন্তু ওখানে আজকে 10 বছর হয়ে গেল ঠাকুর বানাই। সজলের বাবা প্রদীপ দাই আমাকে নিয়ে গেছিলেন, তারপর থেকে এখন সজল দেখছে। করে যাচ্ছি যতদিন পারবো, তাদের ভালো লাগলে নিশ্চয়ই অর্ডার দিচ্ছি। আশা করি মায়ের আশীর্বাদ, দেখা যায়। এবারে তো অপারেশন সিন্দুর, তার সঙ্গে আপনার কি থাকবে ওখানে? অপারেশন সিঁদুর তো আমার মায়ের মূর্তি থাকবেই, এর সাথে আমার মেয়ে ওখানে ওই সিঁদুরেরই কিছু ইন্টেরিয়ার কাজ করছে। মেয়ের নাম রিমা পাল, ও রবীন্দ্র ভারতী থেকে স্কাল্পচার নিয়ে মাস্টার করে এখন আমার সাথেই আছে। বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে, স্কলারশিপ পাচ্ছে। এই বছরেই মনে হয় সে অনেক জায়গায় কাজ করছে, হায়দ্রাবাদে এক্সিবিশন করেছে। আশা করি ওর হাত দিয়ে হয়তো কিছু কাজ বেরোবে। বাবা কেমন, কি রকম, সেটা আমরা জানতে চাই আপনার চোখে। আমার চোখে তো বাবা বলবো মানে একজন খুবই পরিশ্রমী মানুষ, যিনি একদম বলে না মানে শূন্য থেকে শুরু করা। হ্যাঁ, হতে পারে আমাদের বংশ পরম্পরায় এই কাজ চলে আসছে, কিন্তু আজকে যে মানে বাবার এত নাম ডাক বা এত কিছু বা আমাদের কাজের যে এত কদর, সেটা শুধুমাত্র বাবার জন্যই। মানে বাবা একদম জিরো থেকে অত্যন্ত পরিশ্রম করে এই জায়গাটা আজ তৈরি করেছে। মানে একেকটা সময় এমন হতো, আগে তো আমি ছোটবেলায় দেখতাম যে আমাদের ঠাকুরের এরকম অর্ডারের কোনো সিস্টেমই ছিল না। তখন সব নরমাল ঠাকুর বানানো হতো। দেন ওটাই বিক্রি করার জন্য মানে কাস্টমারের জন্য অপেক্ষা করা হতো। মানে কে এসে চুজ করবে কোন ঠাকুরটা, দেন ডেলিভারি হবে। অর্ডারের কোনো ব্যাপার ছিল না। কিন্তু সেখান থেকে তখন নাম বলতে দাদুর নাম ছিল, কিন্তু একটা শিল্পালয় হিসাবে ফেমাস ছিল। মানে ঐরকম ব্যাপার ছিল না যে শিল্পীর নাম বিখ্যাত। এখন এক নামে চেনে। এখন এক নামে চেনে যে ওনার ঘর থেকে ঠাকুর হবে। তো এই পুরো জার্নিটা ওনারই। ওনার একটা মনে ইচ্ছে ছিল ছোট থেকে যে আর্ট কলেজে পড়বে। বাবার খুবই বড় ইচ্ছে ছিল। খুব ভালো মডেল করে বাবা। স্কাল্পটিং ও খুব ভালো করেন। তো ওনার একটা ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে আর্থিক কারণের জন্য সেটা হয়তো কমপ্লিট হয়ে ওঠেনি। সেটা একটা তার মনে খেদ ছিল। না, সেটা ক্ষেত তো তো মনে হয় পূরণ হয়ে গেছে। হ্যাঁ, সেটা আপনাকে দিয়ে ক্ষেতটা পূরণ করে হ্যাঁ। ফেলেছে। আর আপনি এখন থিমের কাজও করছেন। কোন ক্লাবে চলছে এখন কাজ? এখন যে থিমের কাজ আমি করছি সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের অভ্যন্তরীণ যে থিমটা আছে সেটা আমি মানে করছি। যেটা ইন্টেরিয়র, যে ইন্টেরিয়র যেটা আছে পুরোটা? সেটা। হ্যাঁ, পুরোটাই করব। বাহ! সন্তোষ মিত্র স্কয়ারে আমি জিজ্ঞেস যেটা করছিলাম যে, ওখানে কি আমাদের এই সাবেকি মূর্তি দেখতে পাবো এবারে? না না, থিমের মধ্যে ওটা থিম থাকবে? ওইখানে যতই থিম হোক, মায়ের কিন্তু ওই সাবেকি রূপই থাকবে। মায়ের মূর্তির মধ্যে কোনো চেঞ্জ নেই। কেন, মাকে লোকে ভক্তি করে দেখে, ভক্তি করে পুজো করে। আমি এই 10 বছর ধরে ঠাকুর বানাচ্ছি, প্রতি বছরই কিন্তু সাবেকি রূপ, মায়ের চিন্ময় যে রূপ। কোনটা আপনার ভালো লাগে? কলকাতার বুকে থিম এসছে বলে প্রচুর শিল্পী আজকে করে খাচ্ছে। আর্ট কলেজের ছেলেরা কিন্তু আজকে করে খাচ্ছে। তুমি বলো না কটা ছবি বিক্রি হয়? কিন্তু এই পুজোটা কিন্তু একটা মাইলস্টোন, জানবো। আজকে যত থিম পুজো হচ্ছে বলে আজকে পুজোর পরিধি বেড়েছে, এটার সঙ্গে বিজনেসের টার্নওভার আছে, ব্যবসা বেড়েছে। কেন, বহু রকম জিনিস দিয়ে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু অনেক জুনিয়র সিনিয়র আর্টিস্টরা কাজ করছে, স্কিল লেবার, তারাও কাজ করছে। থিম আসাতে কিন্তু পুজোর যে মাধুর্যটা, পুজোর যে পরিধি, সেটা কিন্তু ব্যাপক বেড়েছে। আজকে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার মূলে কিন্তু এই থিম পুজো। থিমের ঠাকুর আমিও বানাই, সাবেকিও বানাই, তবে থিম তো সবাই করতে পারে না, এটা খরচা সাপেক্ষ। সাবেকি মূর্তি তো পুজো সব জায়গাতেই হয়, তার সাথে থিমের হয়। থিম আসাতে কিন্তু পুজোর মানও বেড়েছে, পুজোর পরিধিও বেড়েছে। এই আমি যে প্রশ্নে আসছিলাম যে, ধরুন এই যে 12 ফুটের ঠাকুর আছে, 12 ফুটের ঠাকুর, সাবেকি ঠাকুরে যে খরচা পড়ে, আমি এটা জিজ্ঞেস করছিলাম, আপনি যদি শুধু সাবেকি তৈরি করেন, এই 12 ফুটের ঠাকুর তৈরি করে যে অর্থ উপার্জন হয়, আরেকজন যিনি থিম শিল্পী, সেই 12 ফুটের ঠাকুর করে সে অনেক বেশি উপার্জন করছে, এতে আপনাদের জাস্টিফাই সব হচ্ছে? থিম শিল্পী তো আর প্রতিমা বানায় না, অনেকে বানায়, তাদের খরচাটা একটু বেশি হয় থিমের কাজে। তারা বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক করতে একটা সময় লাগে। এই ঠাকুর মানে কি, এটা একটা গদে হয়ে আছে, এর আলাদা কারিগর আছে, তারা করে যাচ্ছে। ওই কারিগরকে দিয়ে আমি থিমের ঠাকুর করাতে পারবো।
সেই থিমের ঠাকুর করতে হলে আমাকে নিজেকে দাঁড়িয়ে থেকে করতে হবে। সেই জন্য থিমের ঠাকুরের খরচা বেশি। আর প্রত্যেকটা থিম শিল্পী তো প্রতিমা বানায় না, অনেক থিম শিল্পী তো আমাদের কাছে অর্ডার দিয়ে যায়, সেগুলো বানানো। এবছরও নতুন দেখতে হয় বেহালার আরো ক্লাব আছে, আদর্শ পল্লী, কয়েকটা ক্লাব নাম জানতে হ্যাঁ আদর্শ পল্লী আছে, কুমারটুলি পার্ক আছে, এরকম কয়েকটা ক্লাবের প্রতিমা আমি করছি। তো সেগুলো তো এখন বলা সম্ভব না, সেগুলো পুজোর সময় দেখতে পাবে দর্শক। যারা আপনারা এই গতানুগতিক ধরুন আপনারা প্রতিমাটা বানাচ্ছেন, অবশ্যই সাবেকি, আর এটা আমরা দেখে অভ্যস্ত। এই ঠাকুর দেখে আমরা শ্রদ্ধায় মাথা নত করতে বাধ্য হই এই মূর্তিটা। অনেক সময় যখন থিম পুজো হয় তখন গিয়ে দেখছি যে ঠাকুর সেরকম ভাবে নেই, ছোট্ট ঠাকুর, ঠিক আছে, বা ঠাকুর ওই থিমের মধ্যে মানে গুলিয়ে ফেলেছে বা একদিকে রয়েছে, সেটা আপনি কিভাবে দেখেন? দেখো, মানুষ যখন ঘুরতে বেরোয়, দর্শকরা, তারা তো থিমের ঠাকুর দেখছে, সাবেকি বাংলা বাগবাজারের মতো ঠাকুরও দেখছে। এইগুলো দেখে দেখে যখন একটা থিমের ঠাকুর দেখা যাচ্ছে, মা নেই, মায়ের শুধু মুখটা আছে, তার ওটা ভালো লাগছে। এটা শিল্প, এখন শিল্পটা থিমের মধ্যে এসে গেছে, এই শিল্পটা তার ভালো লাগছে। সেই জন্যেই হয়তো এখন এই যে পুরস্কারের ব্যাপারগুলো, যে শারদ সম্মানগুলো দেওয়া হয়, বেশিরভাগ থিমের ঠাকুরে শারদ সম্মান দেয়। কেন, কোম্পানিগুলো দেখছে যে তাদের জিনিসগুলো এখানে ইউজ হচ্ছে কিন্তু। যে কোনো একটা রং কোম্পানি একটা শারদ সম্মান দেয়, সাজানো ঠাকুরে তারা কম দেয়। এগুলো একটা ব্যাপার থাকে, সেগুলো আর ভেঙে বলছি না। তবে নতুন সৃষ্টি মানুষ দেখে আনন্দ পায়, ভালো লাগে। যারা ধরুন বানাচ্ছে তারা তো আমি দেখলাম যে আমি আপনাকেও দেখছি, ঠিক আছে, এই এই যে তার মূর্তি, সিংহের চেহারা বা মহিষের চেহারা বা মহিষাসুরের চেহারা আপনার দেখছি এইরকম, একে কি করে সিক্স প্যাক আপনি বানান? মানে আপনি জানেন যে ফিজিকের কি হয়, এটাকে কি বলে, এগুলো কি আইডিয়া আছে এইটাকে কি বলে? এই সম্বন্ধে আইডিয়া না থাকলে এর যে লুক আর এর যে ডেমনস্ট্রেশন দিতে গেলে, ইনি হচ্ছেন অসুর। আমরা অসুর মানে ভাবি কি একটা পুরুষালী, শক্তিশালী, তার মাসেল হবে, সেইটাকে আমরা ফলো করে করি। মা দুর্গা যেমন নম্র ভাবটা থাকে, নরম প্রকৃতির একজন মহিলা, কিন্তু যুদ্ধের সময় যে রাগী চোখ, 10 হাতে, এই একটা গাম্ভীর্য রূপ। আর এ হচ্ছে মাসেল ম্যান করা, কেন এর নাম তো অসুর। অসুর মানে হচ্ছে একটা বলশালী। এবার বলশালী তো আমাদের মতন পেটওয়ালা বা রোগা চেহারা করলে হবে না, সেই জন্য আমাদের বলশালী। না মানে আমি বলছি এগুলোর নাম জানেন, এগুলো কি বলে, এটা কি বলে? এগুলো অত জানা নেই, আমরা শুধু মাসেল হিসাবে জানি যে একজন অসুর, তাই শক্তিশালী, পেশি, তার গুলো পেশিগুলো একটু ভারী হবে, তবেই তাকে অসুর মনে হয়। তবে আমি জানি, কিন্তু আপনারা হয়তো জানেন না, কিন্তু এই অজান্তে করতে গিয়ে এত সুন্দর আপনারা বানিয়েছেন, এটাকে সিক্স প্যাক বলছে, এখানেও একটা মাসেল যে বেরোয়, এখানে ঠিক আছে, এই হাতের যেমন এই বাহুর এইটা, হ্যাঁ, এগুলো রয়েছে প্রত্যেক, এমনকি শিরাটাও পর্যন্ত শিরাটাও আপনারা তো বের যখন করেছেন। মাসেল, আমরা তো ছবি টবি দেখি, যখন হাতের এটাকে যারা ব্যায়াম করে, শো করে, তখন যখন হাতের এইগুলো ফোলায়, তখন একটা শিরাও বেরোয়। অপূর্ব অপূর্ব, মানে আপনাদের এইটা করতে করতেই এত সুন্দর এই চলে যে এসেছে। হাতটা যেমন এরকম ভাঁজ করছি, হ্যাঁ, তাহলে এই মাসেলটা দেখো একটু ফোলে। হ্যাঁ, একটা ফোলে, হ্যাঁ, আমি বুকের বলছি তো, এমনকি এই যে মাসেল, এমনকি এই শিরা, মানে অপূর্ব এগুলো। তারপর ধরো যখন এরকম বুক করবে, তখন বুকের এই মাসেল গুলো এটা ভুলবে, তার সঙ্গে মুখের সিমিলারিটি রাখতে হবে। সেগুলোকে এখন আর আর প্রত্যেকটা গাইড করে দিতে হয় না, ওরা সব পেরে যায়। কিছু কিছু দেখে নিতে হয়। আর আমি দেখলাম প্রত্যেকটা প্রায় একই বলা তো যাবে না, কোনোটা মহিষ নিচে, উপরে সিংহ। এগুলো এক একটা আলাদা ভাব রাখতে হয়, কেন সবগুলোই তো আলাদা আলাদা প্যান্ডেলে যাবে। ঠিক ঠিক। এবার বেশভূষাও আলাদা, কোনোটা একটু গোল্ডেন সাজ আছে, কোনোটা সিলভার কালার সাজ আছে, যার যেটা পছন্দ সেই হিসাবে। আচ্ছা, সাজ নিয়ে আমরা একটা প্রশ্ন করি যে রিসেন্টলি একটা সার্কুলেশন বেরিয়েছে যে থার্মোকল ব্যাপারটা বলি, আগে কিন্তু সোলার কাজ প্রচুর হতো। সোলার তো একটা উদ্ভিদ, এটা ডোবা জলে এইসব জায়গায় হয়। সেই সোলার এখন চাহিদাটা কমে যাওয়াতে এখন থার্মোকল বেরিয়ে আসাতে, আর থার্মোকলটা অ্যাকচুয়ালি পেট্রোলিয়াম প্রোডাক্ট। তো আমরা থার্মোকলের কাজ করতে অনেক সুবিধা। যেমন মায়ের ধরো মুকুট বানালাম, সেখানে থার্মোকল দিয়ে, আগে কি হতো, আগে কাগজের তৈরি করে তার ভেতরে সোলার যে ছিকলাটা, সেটা দিয়ে ওটাকে হার্ড করা হয়, তাতে সময়টা বেঁচে যেত। এখন কি আর থার্মোকলটাকে সাজিয়ে নিয়ে কেটে সহজে হয়ে যেত। মায়ের আঁচলের ডিজাইন, খরচটাও কম। খরচটাও কম, সময় বাঁচাতে হয়, পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সময় থার্মোকলের হয়। এটা যদি কোর্টে, সুপ্রিম কোর্টের যদি রায় হয়ে থাকে যেটা পলিউশন,
বন্ধ করতে হবে। এটা তো আগে প্যান্ডেল যারা করে তাদেরকে বাঁধলে, তারা প্যান্ডেলে খুব একটা এখন ব্যবহার হচ্ছে না, প্যান্ডেল এখন কম ব্যবহার করছে। কিন্তু আমাদের কুমারটুলিতে কোনো এরকম সার্কুলার আসেনি। হঠাৎ যদি পুজোর ৩৫-৪০ দিন আগে প্রশাসন এসে বলে বন্ধ করে, কোথা থেকে করবে? সেটাই। ৯০% জিনিস তৈরি হয়ে গেছে, আর তো ১ সপ্তাহ ১০ দিন বাদে মাকে সাজানো হবে। এখন বন্ধ করতে বললে কি সম্ভব? হ্যাঁ, এবছর আমরা মায়ের প্রতিমায় থার্মোকল ব্যবহার করব। নেক্সট ইয়ারে আমরা ভাববো যাতে অন্য কিছু, মানে এর সমতুল্য কিছু ব্যবহার করা যায়। প্ল্যান আছে কিছু? সেটা আমরা বসবো, আমাদের এখানে সমিতি আছে, শিল্পীদের নিয়ে বসবো আমরা, সাজ শিল্পী যারা আছে তাদের নিয়ে বসে আমরা ডিসাইড করবো। কেন অনেক ডেকোরেটিভ আইটেম আছে, তারা অলরেডি ঘর ভর্তি মাল তৈরি করে ফেলেছে, তাহলে লাখ লাখ টাকার মাল তৈরি হয়েছে, সেগুলো তো ক্ষতি হয়ে যাবে। আজকে যদি প্রশাসন ১ বছর আগে আমাদের সার্কুলার দিয়ে দিত, তোমরা কিন্তু কেউ থার্মোকলের কাজ করতে পারবে, অন্য কিছু ভাব, সেটা এবছর সম্ভব নয়। সামনের বার থেকে ভাবা চিন্তা ভাবনা। আমরা দেখেছিলাম যে আপনাকে নিয়ে, এটা আমি আমি জানি না যে এটা আপনি আপনাদেরকে বলবেন যে ঠিক কি ভুল। আপনাকে নিয়ে নাকি একটা সিনেমা বেরিয়েছে। সেই সিনেমাটা ওই যখন আমাদের দেশপ্রিয় পার্কের ১০০ ফুটের দুর্গা হয়েছিল, জিৎ সেটাতে অভিনয় করেছে। সেই জিৎই নাকি আপনি। না, জিৎ অভিনয় করেছে এবং জিতেরই ওখান থেকে ওটাকে প্রডিউস করেছে। পাভেলের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, পাভেল ডিরেক্টর। আগে বলুন আপনি কি ওটা? না, শোনো, দেখো, আমি শিল্পী, আমার সত্তা দিয়ে আমি এটা তৈরি করেছি। এবার সিনেমা তো হুবহু ওরম দেখালে দর্শক খাবে না, ওদেরও তো একটা ইনকামের রাস্তা রাখতে। এন্টারটেনমেন্ট ঢোকাতে হ্যাঁ, হয়। ওর মধ্যে একটা এন্টারটেনমেন্ট দিয়ে ওটাকে করেছি। মোটামুটি বইটা ভালো হয়েছে, চলেছে। আমাকেও ইনভাইট করেছিল, কৃতজ্ঞ শিকারে নাম দিয়েছে। ভালো একটা সৃষ্টিকে যদি একটা সিনেমাতে রূপান্তরিত করতে পারে, সেটা ভালো। কিভাবে হলো এই প্রসিডিওরটা? হলো বলতে, পাবেল ২০১৬ সালে আমার সঙ্গে বসে আলোচনা করে যে এইভাবে দাদা করবো একটা বই। তো সেইভাবে প্রডিউসার খুঁজে পাই, তারপর পেয়েছে, তারপর আশ্বাসে করে আমাকে বলেছিল যে এরকম ঠাকুরটা যদি আপনি এরকম করে বলে, আমি বললাম দেখো ভাই, আমার পক্ষে সম্ভব না, তুমি তোমার মতো করে করো, আমার কোনো অসুবিধা নেই, ভালো হলে ভালো। এবার কিছু জিনিস হয়তো চেঞ্জ করেছে, একটা চরিত্রকে আর একটা অন্য চরিত্র দিয়ে সেটাকে একটু মিলমিশ করেছে, সেটা একটু রসদ দিয়েছে তার বইতে, কারণ বইটা তো চালাতে হবে মার্কেট। এই যে যখন দুর্গাগুলো তৈরি হয়, এমন কখনো আপনার ক্ষেত্রে হয়েছে যে একটা দুটো দুর্গা রয়ে গেছে? তাহলে তখন তার এক্সপেরিয়েন্স কি হয়েছে আপনার? না, সেটা আজকে না, আজ থেকে ৩৫ বছর যখন আমি প্রথম কাজ ধরি, বাবার হাত থেকে নিয়ে ৩৫ বছর কন্টিনিউ এই কাজ আমি করে আসছি। ৩৫ বছর হয়ে গেল। ১৯৯০ থেকে বাবা আস্তে আস্তে যখন ছেড়ে দিতে গেলেন, তখন আমি আস্তে আস্তে, সেই সময় এত ঠাকুর হতো না। আর তখন আমাদের একটাই দোকান ছিল, আমার দাদা ছিলেন, আরো পরিবারের লোকজন। তো তখন ঠাকুর তৈরি হতো, অর্ডার, তখন তো পুজোর এই ব্যাপকতা ব্যাপারটা ছিল না, এত অ্যাডও আসতো না। তো আস্তে আস্তে এটা যখন বাড়ে, সেই সময় ২-১টা ঠাকুর রয়ে যেত। পুজো তো তখন করার লোকের ক্ষমতা কম ছিল, সেই জন্যে তখন ২-১টা ঠাকুর বাবার আমলে রয়ে গেছে। আমি যেবার থেকে কাজ শুরু করি, আমি কিন্তু অর্ডার ছাড়া কোনো ঠাকুর বানাই না। আমার প্রায় এই মাটির ঠাকুর ৪০টা হয়, এখন ফাইবারের ঠাকুরও প্রায় ২০-২২টা হয়, কালী, লক্ষ্মী, সরস্বতী ৩০টা, প্রায় ৫০-৬০টা ঠাকুর টোটাল হচ্ছে। তার মধ্যে থিমের ঠাকুরও আছে ৬খানা। অর্ডার ছাড়া আমি, আমাদের বৈশাখ মাস থেকে অলরেডি অর্ডার চলে আসে, আর রথের ১ সপ্তাহ পরেই অর্ডার আমরা ক্লোজ করি, কেন আর নিতে পারি না। অনেক অর্ডার আছে। গত ১৫ দিন আগেও অনেক কাস্টমার, কেন আমার যতটা ক্ষমতা আমাকে তো ফিনিশ করে দিতাম। এবছর আর একটা নতুন অর্ডার এসছে, মানে কলকাতার নাম করা পুজো, ফাটাকে স্টোর কালী। মায়ের এটা ইচ্ছা প্রথম। হয়েছে এই প্রথম আমার হাত দিয়ে মায়ের রূপ পাবে, দেখা যাক মায়ের আশীর্বাদও কতটা সাকসেস। আমি আপনার যখন আপনার রুমে গেছিলাম, তখন আমি একটা দেখলাম যে আপনার সাথে বুদ্ধদেব ভট্টাচার্যর ছবি রয়েছে। আমি জিজ্ঞেস করছি, তারপরে প্রশ্নটা করছি যে মমতা ব্যানার্জির সাথে কি আপনার সেরকম দেখা হয়েছে, কখনো সাক্ষাৎ হয়েছে? দেখা হয়েছিল এফডি ব্লকে, যখন
উদ্বোধন করতে এসেছিল, দেখা হয়েছে, ঠাকুর দেখে উনি প্রশংসাও করেছিলেন। দেখুন, আমি রাজনৈতিক নেতা ফেতাদের সাথে খুব একটা ওঠা বসা করিও না, সম্পর্ক সবার সাথেই ভালো রাখ। এখন বলতে গেলে দেখুন, শুভেন্দুর সঙ্গে ছবি আছে, সজলের সঙ্গে ছবি আছে, বুদ্ধবাবুকে ভালো লাগতো, আমার এখানে এসছিলেন, ছবি আছে, আমার সঙ্গে 2-3 বার দেখা হয়েছে, আপনি তো 10টা হাতওয়ালা সেটাও করেছি। করেছেন, মানে হ্যাঁ, আপনার কাছে কোনো তারপরে ব্যাপার নেই। আমার কাছে দেখো, আমি শিল্পী, আমার কাছে সবাই সমান। রাজনীতির জায়গায় শিল্প যারা সৃষ্টি করে তাদের রাজনীতিতে না যাওয়াই ভালো। আমি রাজনীতি করি না, আমার যাকে ভালো লাগে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে রাজনীতি করতে গিয়ে আজকে অনেকে, আমি সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর করছি বলে করতেই পারি, 10 বছর ধরে করছি। প্রবলেম হয় না কিছু আপনার? কিসের প্রবলেম? দেখ, আমি তো স্পষ্ট এই বলে ক্লাব থেকে দিই। কাজ দেওয়া হবে না, না, আমার দরকার নেই। দরকার যে ক্লাব ভালোবাসে সে কাজ দিব, তাহলেই যাবে। আমাদের ইন্টারভিউতে একজন শিল্পী বলেছিলেন যে বাম আমলে পুজোকে তারা এইভাবে প্রমোটও করেনি, আবার বাধাও দেয়নি, আবার তৃণমূল সরকার এটার প্রমোট করেছেন। আপনি তো দুটোই দেখেছেন, দুটো আমলই ভালো করে দেখেছেন, আপনার মতে কি? দেখো, একটা সত্যি কথা বলতে কি, আমি যদি একজন শিল্পী হিসাবে বলি, তাহলে বলবো বাম আমলে পুজোটাকে প্রমোট করেনি, তখন কিন্তু পুজো হয়েছে, গতানুগতিক যেমন পূজায় হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে যে বলছে না পুজোটাকে প্রমোট করেছে, এ কথাটা ঠিক না। হয়তো পুজোর পরিধি বেড়েছে। আজকে তুমি বলো না, ভাঁড়ের প্যান্ডেল যখন হয়েছিল, যে শিল্পী করুক, বন্দনদা, সে তখনও ভিড় হয়েছে, সে পুজো কিন্তু বন্ধ হয়নি। কিন্তু আমার 2015 সালে দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ হয়েছে। আমি যদি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, বাম আমল থেকে কিন্তু সবকিছুর সূচনা হয়েছে। থিমের পুজো তো আর এই 10-12 বছর হয়নি, থিমের পুজো চালু হয়ে যায় 25-30 বছর হতে চলে, তাই নয় কি? হ্যাঁ, বলতে পারো একটু প্রভাকাণ্ডাটা এখনকার সরকার করেছে, যেমন কার্নিভালটা করেছে, এটা একটা নতুনত্ব, সারা বিশ্বের লোক দেখছে, এটা হলো বেড়েছে। কিন্তু বাম আমলে যে একদম হয়নি, এটা ভুল কথা। কিন্তু সূচনা কিন্তু তখন থেকেই হয়েছে। এইগুলো কি হচ্ছে? এটা দুর্গার মুখ, বাংলা সাবেকি মুখ, ডাইস থেকে তোলা হয়েছে। এবার এটাকে ফ্রেশ করে পরিষ্কার করে ঠাকুরের বেলা, এই ডাইসটা মানে আপনি একটা মুখ আপনি প্রথমে বানিয়ে নেন প্রোডাকশনটা বাড়াবার জন্য। প্রোডাকশনের জন্য কেন, একটা করে মুখ তো জমানো সম্ভব হয় না, সময় যেগুলো স্পেশাল মুখ সেগুলো করতে হয়। কিন্তু আমরা ম্যাক্সিমাম ডাইস করে আমরা রাখি। এই অফ টাইমে ডাইস করে, এই মুখটা ধরো একটা 9 ফুট ঠাকুরের লাগবে, তার মুখটা করা হলো, এই যে মুখ তোলা হয়েছে ডাইস থেকে তুলে, সেটাকে আবার পরিষ্কার করে শুকিয়ে টুকিয়ে আবার মুখটা বসানো। তো এটার কি প্রত্যেকটার ফিনিশিং যে কেউ করেন, আপনাকে করতে হয়? না, চোখ মুখটা আমার নিজের হাতেই রাখতে হয়, কেন কারিগরদের দিয়ে মুখটা করানো হয় না। কেন আমার যে ঘরানা, আমার যে সৃষ্টির যে আদল, আমার যে যে এই ঠাকুরের মুখগুলো দেখছি এক একটা এক এক রকম টাইপের, এইটাকে আমার ধরে রাখার জন্য আমি যতদিন পারবো করবো। তো সেটা মুখের ক্ষেত্রে আপনার মাটিতেও মুখের তাই, finishing রঙের টা ক্ষেত্রেও আমাকে তাই, দিতে, রঙের রংটাও? ক্ষেত্রেও তাই, যখন চক্ষুদান হয় চোখটাও আমাকে করতে হয়। এই ঠাকুরের প্রত্যেকটা প্রতিমার মেন হচ্ছে মুখমণ্ডল, মুখের যে আদলগুলো, চোখের ভঙ্গিমা, কোনোটা হচ্ছে রাগী চোখ, কোনো শান্ত চোখ, এগুলো নিজেকে করতে হয়। সেটা কি আগের থেকে, ধরুন এখানে 50টা দুর্গা রয়েছে, সেটা কোনটা রাগী হবে বা কোনটা শান্ত হবে সেগুলো সেটা কে বলে? কাস্টমারদের চাহিদা অনুযায়ী, চাহিদা সেগুলো থাকে। বিল লেখাই আছে যে ও, আমাদের একটু রাগে, এখানে দেখো অনেক মূর্তি হ্যাঁ আছে, হ্যাঁ, কোনো এই যেমন এটা রাগী, রাগী মুখ আছে, এগুলো শান্ত আছে, এটা সব রকম। কাস্টমার বলে দেয়। হ্যাঁ, এক একজনে এখন, তবে বেশিরভাগ যা দিনকাল পড়েছে সবাই শান্ত মুখই চাইছে, মায়ের হাসি মুখ, শান্ত চোখ। কি করেন ফ্রি টাইমে?
ফ্রি টাইমে আর কি আড্ডা মারার সময়টা এখন কম পাই, আগে খুব আড্ডা মারতাম, সমাজসেবামূলক কাজ করি, নেশা ভাঙ করি না অবশ্য, সেই মাঝে সাঝে একটু আধটু জলের মধ্যে যেতে হয়, বন্ধু বান্ধব ফ্যামিলিদের একটু সময় দিতে হয়, তবে এখন দিতে পারি না, পুজোর পর ফ্রি হবে। এছাড়াও পুজোর পর আমাদের 12 মাসই কাজ থাকে, বিভিন্ন স্ট্যাচু তৈরি হচ্ছে, রামকৃষ্ণ মূর্তি, ইন্টেরিয়র কাজ, এগুলো 12 মাস চলে। এই যে রাস্তার ধারে ধারে যেগুলো মোড়ে মোড়ে হয় সেই কাজও রাস্তার পান? মোড়ে আছে, কিছু ধরো পার্কে আছে, হ্যাঁ, কারোর ব্যক্তিগত ব্যক্তিগত। গার্ডেন, এই যে ছবি দেখছো বিভিন্ন আমাদের সারা দেশে বিভিন্ন জায়গায়, যেমন বৃন্দাবন, মথুরা, তারপর রামেশ্বর, আমি অর্ডার দিয়ে মাল তৈরি করি, এসব মূর্তিগুলো তৈরি করে ওখানে গিয়ে সেটিং করতে হয়, এগুলো করি, সব রকম যেমন চাহিদা অনুযায়ী আমরা কাজ করি। 12 মাস আমার কাজ আছে, কাজের জন্য আমার কাউকে যেতে হয় না, এটা মায়ের আশীর্বাদ। কাস্টমার আমার কাছে আসে, আমি এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি, যতদিন বাঁচবো যেন কাজ করতে করতেই যেতে পারি। কত বয়স হলো আপনার? তাও আর তো 2-1 বছরের মধ্যেই রিটায়ার হয়ে যাওয়ার। কি বলছেন? আমি জিজ্ঞেস করছি কত বছর হলো? আর এই কাজ করছি 35 বছর, মানে পুরোপুরি ভাবে। কুমোরটুলিকে কতদিন দেখছেন? কুমারটুলিকে জন্ম থেকে জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি। তো এবার কুমারটুলি যে পরিবেশ, সেটাও ধরে নাও দেখতে দেখতে 40 বছর পার হয়ে গেল, আমার বয়স এখন প্রায় 58। তাহলে 58-এ যদি আপনি কুমারটুলিতে থেকেছেন, বেঁচেছেন, কাজ করেছেন, এমন একটা সুযোগ যদি দেয়া হয়, ধরুন আপনাকেই মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো। আর আপনাকে বলা হলো যেহেতু আপনি কুমোরটুলিকে খুব ভালো চেনেন, কি উন্নতি করলে আপনার কুমোরটুলি যেটা চান যে এখানে খুব প্রবলেম, সেই প্রবলেম তো সবাই জানে না, সেইটাকে আপনি শুধরে দিতে পারতেন। যদি আপনাকে সুযোগ দেয় কি করবেন? শুনুন, বাইরের দেশে ঘুরে এসে যে পরিবেশ দেখেছি, এখন এই যে খাঁচাটা আমাদের কুমারটুলি, আজকের কুমারটুলির খাঁচা তো প্রায় 300 বছর হয়ে গেল, সেই খাঁচাই রয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটু বাঁশের খুঁটি, কোনোটা লোহার খুঁটি দেওয়া, এই স্ট্রাকচারটাকে যদি পুরোপুরি চেঞ্জ করে একটা এখানে শিল্প, আজকে সারা পৃথিবীতে যার নাম, সেই কুমারটুলি যখন ফরেনাররা আসেন আমাদের দেখে কষ্ট হয়, দুঃখ হয় যে এই নোংরা পরিবেশে তারা দেখতে আসে, শিল্পীরা অস্বাস্থ্যকর পরিবেশে বেঁচে। যে রাজনীতি দল, আমরা প্রত্যেককেই বলি যে একবার চেষ্টা করা হয়েছিল কুমারটুলি ডেভেলপ করা, কুমারটুলি ডেভেলপ করলে এখানে শিল্পটা বাঁচবে, আরও বেশ কিছু কাজ হবে। আজকে আমরা কাজ তৈরি করি, সৃষ্টি করি, মানুষকে আমরা দেখাতে পারি না, দেখানোর জায়গা নেই, এখানে পর্যাপ্ত একটা আর্ট গ্যালারি পর্যন্ত নেই যে বাইরের লোক এসে কি দেখবে। এই আমার একটা ছোট্ট স্টুডিও এখানে পড়ে আছে, ওখানে পড়ে এরকম দেখছি। প্রথম কাজই হচ্ছে, দেখো, কলকাতার উন্নতি করতে গেলে কলকাতার স্ট্রাকচারটাকে পাল্টাতে হবে। আজকে কুমারটুলি ডেভেলপ করতে গেলে, এত বড় কুমারটুলি, এটা সরকার ছাড়া তো সাধারণ মানুষ পারবে না, এটা গভর্নমেন্টকে, রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যেই আসুক, স্ট্রাকচারটা পরিবর্তন হলে জানবে কুমারটুলির কিন্তু একটা নতুন রূপ। স্ট্রাকচার বলতে আপনি বলছেন যে এই যে জায়গাটা রয়েছে ভাঙা, আর ভালো করে হ্যাঁ, ভালো স্ট্রাকচার করে বানানো, গ্যালারি করা, গ্যালারি করা। যেখানে কাজ, শিল্প মানে কি, এগুলো তো একটা জায়গায় লোককে শো করাতে হবে। আজকে তুমি দেখছো আমার ঘরে কত মডেল পড়ে আছে, আমার যেটুকু জায়গা রেখেছি, একটা গ্যালারির মধ্যে যেটা শোভা পায়, তার একটা ভ্যালু অনেক বাড়বে। আর কি করলে সুবিধা হবে? ব্যাস এটাই করবো, এটা এটুকু করলে শিল্প হবে? বাঁচবে, শিল্পীরা বাঁচবে। আমি শুধু ওই পুজোর সময় আসলাম, দেখলাম যে শিল্পীরা জলে ভিজছে, প্লাস্টিক ছিঁড়ে ঠাকুর ভিজে যাচ্ছে, টিনের চাল, এ তো প্রতিবার ঘটনা, কিন্তু এর পরিবেশ স্ট্রাকচারটাকে বদলানোর কথা কেউ ভাবে না। একজন মন্ত্রী ভেবেছিলেন, তার নাম বলছি না, বলুন না, সে যেই আমলেই হোক, আর বলার অসুবিধা নেই। অসুবিধা একদম নেই। বুদ্ধবাবু একসময় চেয়েছিলেন কুমারটুলি ডেভেলপ করার জন্য, আমার সাথে কথা হয়েছিল না, উনি তখন 35 কোটি টাকা সেন্ট্রাল থেকে স্যাংশন করে এনেছিলেন, কিন্তু সেই কুমারটুলি ডেভেলপ হয়নি। কি কারণে হয়নি এটা আমি বলতে পারছি, কিন্তু শিল্পকে আর শিল্পীকে বাঁচাতে গেলে সুস্থ পরিবেশটা তৈরি সুস্থ করতে হবে। পরিবেশ না করলে, আজকে তোমার কাজটা আমরা যে করব, সেটা কাকে দেখাবো? আজকে তো কুমারটুলি শুধু মিন্টু পাল একা না, এখানে প্রায় 150 থেকে 200 শিল্পী থাকে, যারা একটু নাম করছে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা অন্য জায়গায় নিজের মতো করে করে নিচ্ছে। পুরো শিল্পটাকে বাঁচাতে গেলে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, পুরো স্ট্রাকচারটা তৈরি, এটা বেসিক একটা। 100%। একটা সময় চেষ্টা করেছিলেন বুদ্ধবাবু, তারপর এটা অতি গভীর জলে চলে গেছে। আমি তখন মৃৎশিল্প সাংস্কৃতিক সমিতির সেক্রেটারিও ছিলাম, 15 বছর চালিয়েছি। উনি 2005-6 সালে আসার পর চেষ্টা করেছিলেন, হয়
আমরা আশা করব যে এই ভিডিওর মাধ্যমে যদি এই সরকারের কান পর্যন্ত এটা পৌঁছাতে পারি, দেখুন চৈতন্য হলে ভালো। ঠিক এটা খুব দরকার, কারণ কুমোরটুলি একটা আবেগ, একটা ঐতিহ্য। ঠাকুর তো আমাদের বিনোদিনীকেও চৈতন্যর জন্য দীক্ষা দিয়ে গেছিলেন। তিনি যারা বেশ্যা ছিলেন কিন্তু তাকে চৈতন্য দিয়েছিল। মানুষের যদি চৈতন্য এরকম কোনো যদি মহাপুরুষ মহান পুরুষরা ধরতিতে আসে, তারা যদি কারোর চৈতন্য ফেরাতে পারে তবেই শিল্পের উন্নতি হবে। শিল্পের উন্নতি হলে শিল্পীরা বাঁচবে। একটা হচ্ছে যারা থিম শিল্পী তাদের মধ্যে আপনার কার কাজ ভাল লাগে, আর আপনার কুমোরটুলির কার কাজ ভাল লাগে? দেখো কুমারটুলি আগে যারা কাজ করতো এখন তারা নেই। নেপাল চন্দ্র রুদ্রপাল ছিল, রাখাল পাল ছিল, আমাদের এখানে নিমাই পাল ছিল, এরকম বহু সিনিয়র শিল্পী আছে। স্বপন কুমার পাল আছে এখন। ওদের কাজ ভালো লাগে, তারা নিখুঁত কাজ করে। আর থিম শিল্পী বলতে দেখো থিম শিল্পী এখন সবাই কাজ করছে। এখন নতুন নতুন শিল্পীরা তারা উঠেছে, কাজ করছে, সেই কোয়ালিটিটা তারা অনেকে মেনটেন করতে। যেমন ধরো দু একজন শিল্পী ভবতোষ যেমন এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মে একটা আর্ট নিয়ে এসছে, যেমন স্কাল্পচার যেগুলো তৈরি হয়, সেগুলো প্যান্ডেলে কেউ কোনোদিন ভাবতে পারেনি যেখানে শো হবে, করছে, ওকে ভালো লাগছে। অনেকে সাবেকি মূর্তির মধ্যেও একটা কালার দিয়ে সেখানে আলাদা তৈরি সৃষ্টি করছে, ভালো লাগছে। সবার কাজই কম বেশি ভালো মন্দ আছে, নতুন সৃষ্টি হচ্ছে, এটাই ভালো।